আচ্ছা দেখুন, শেষ দফার নির্বাচন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোলের নামে কিছু রিপোর্ট প্রকাশিত হতে শুরু করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোনো অবস্থায় এই বুথ ফেরত সমীক্ষাগুলির নামে যে সংখ্যা দেখানো হচ্ছে তাকে মান্যতা দিচ্ছে না। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের নামে কিছু পরিকল্পিত বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বাংলার মানুষকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসনে বাংলায় জিততে চলেছে। বিজেপির দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ভোট শেষ এবং গণনার এই মধ্যবর্তী সময়তে একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য এই বিকৃত বিভ্রান্তিমূলক তথ্য পরিসংখ্যান তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বাংলার ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, 42টি আসনের মধ্যে 30 থেকে 35টি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না, সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে। বিজেপির দ্বারা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে, নিয়ন্ত্রিত হয়ে কিছু কিছু সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু তথ্য পরিসংখ্যান দিয়ে দেখাতে চাইছে যেন বিজেপি এগিয়ে, কিন্তু এটার সঙ্গে জনগণ যে রায় দিয়েছেন তার কোনো বাস্তব প্রতিফলন নেই। এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না। আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে, বিকল্প সরকার হবে, আর বাংলায় 30 থেকে 35টা তৃণমূল পাবে। বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না। ফলে আমরা আমাদের যারা সহকর্মী আছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদের বলছি কোনো অবস্থায় এই এক্সিট পোলের নামে যে তথাকথিত রিপোর্ট দেখানো হচ্ছে সেগুলিকে বিশ্বাস করবেন না, সেগুলিকে উপেক্ষা করুন। এগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে। গণনার দিন পূর্ণ উৎসাহে সকাল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দলের তরফে আপনাদের দায়িত্ব পালন করুন এবং আপনারা দেখবেন যে এক্সিট পোলের রিপোর্ট, তথাকথিত রিপোর্ট মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং মানুষের রায় বাংলায় তৃণমূলের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে, সেটাই আসল ফলাফলে উঠে আসবে। ফল ঘোষণার পরে দেখা যাবে যে বুথ ফেরত সমীক্ষার নামে যে চর্চা চাপিয়ে দেয়া হলো, যে কৃত্রিম সংখ্যা চাপিয়ে দেওয়া হলো, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দাদা, একটা কথা চারদিক থেকে যে মূলত দুটো বিষয় হচ্ছে যে বাম কংগ্রেস জোট বহু জায়গায় মুসলিম ভোট বিভাজিত করে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলছে, তা এক। আর দুই হচ্ছে বেশ কিছু নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে তৃণমূলের ক্ষেত্রে। এগুলো কি একটা বড় এফেক্ট ফেলতে পারে? তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ এক সংঘবদ্ধ হিসেবে এই নির্বাচনে মোকাবিলা করেছে। ভোট যুদ্ধে দলের সৈনিকরা একটি পরিবারের সদস্য হিসেবে পথে নেমেছেন। অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস কিছু কিছু এলাকায় অত্যন্ত আপত্তিকর কিছু পদ্ধতি
কিছু বাস্তব ভিত্তিহীন ফর্ম, হঠাৎ যার কোনো ভিত্তিই নেই সেই ধরনের কিছু ফর্ম ছাপিয়ে ফর্ম বিলি করে কিছু কিছু এলাকায় একাংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, হিন্দু মুসলিম সমস্ত ধর্ম নির্বিশেষে সমাজের সব শ্রেণীর সব শাখার মানুষ উন্নয়ন এবং বাংলায় তাদের ভালো থাকার অভিজ্ঞতা থেকে তৃণমূলকে ভোট দিয়েছেন এবং বাংলার প্রতি বিজেপির বঞ্চনা, বৈষম্য, প্রতিহিংসার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের দিকে দিকে জয়যুক্ত করতে চলেছেন। ফের নতুন করে উত্তপ্ত হয়েছে নির্বাচনের দিন সন্দেশখালী। গতকাল থেকে আজকেও 144 ইম্পোজ হয়েছে, কিছু জায়গায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীতে বিজেপির মিথ্যে চক্রান্তটা ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তারা মুখ রক্ষার চেষ্টা করছে। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল যেভাবে বলে দিয়েছেন যে সম্পূর্ণভাবে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ, সাজানো অভিযোগ, টাকার বিনিময়ে অর্গানাইজড একটা মিথ্যা প্রচার করানো হয়েছে, ফাঁস হয়ে গেছে। ওই জায়গায় ওরা ভোটেও হারতে চলেছে। সেই কারণে ভোটে হারার ছুতো হিসেবে তারা গতকাল থেকে কিছু প্ররোচনা, কিছু হিংসা বিজেপি সিপিএম এরা সব ওই এলাকায় আরম্ভ করেছিল। তার কারণেই কিছু জায়গায় কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তৃণমূল কর্মীরা সংযত দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজ পুলিশ প্রশাসন চালাচ্ছে। কিন্তু প্রশ্ন ছিল 144 দ্বারা বারবার কেন আপনাকে জারি করতে হচ্ছে? কারণ সরকার প্রশাসন তারা জানে ওই জায়গায় গন্ডগোল আছে, মোকাবিলা করে যাচ্ছে না। 144 ধারা জারি করতে হচ্ছে, তার কারণ হচ্ছে এলাকা শান্ত আছে, এলাকা উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, কিন্তু এলাকাটিকে অশান্ত করার জন্য বারবার সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং আরো একাধিক শক্তি ওখানে প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল করছে। সন্দেশখালী ইস্যুটা তারা ভোটের জন্য জিয়ে রাখতে চায়। যখন তারা দেখেছে তাদের মুখ পুড়ে গেছে, নারী নির্যাতনের ভুয়ো সাজানো নাটকের অভিযোগ ফাঁস হয়ে গেছে, বিজেপির নেতা গঙ্গাধর কয়ালই বলে দিচ্ছেন টাকার বিনিময়ে কিভাবে এই নাটক সাজানো হয়েছে, ফলে তারা মরিয়া হয়ে এই ভোটের মরশুমে সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে চেয়েছেন। সেই কারণেই তারা পায়ে পা দিয়ে ঝগড়া করে পরিকল্পিতভাবে নানাভাবে খারাপ কাজ করে উস্কানি দিচ্ছেন, গন্ডগোল করছেন। আর সেই যাতে না করতে পারে সেই কারণেই প্রশাসনকে 144 জারি করতে হয়। একটা বিশেষ হচ্ছে কেন্দ্রীয় ভোটের পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির যে ঘটনা সেইটা ঘটে চলেছে। অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে। কেন্দ্রীয় বাহিনী একাধিক জায়গায় অভিযোগ ছিল, এখন কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। মানুষ তো প্রশ্ন করবে তাদেরকে বাঁচাবেটাকে। যাদবপুরে অনেক একাধিক জায়গায় তেমন কিছু বিচ্ছিন্ন অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভোট হয়েছে বাংলায়। শেষ দফায় যারা অভিযোগ করছেন কিছু অত্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা। শেষ দফায় 9টি আসনে ভোট হয়েছে, 9টিতেই তৃণমূল কংগ্রেস তারা জিততে চলেছেন। ফলে নিশ্চিত হার বুঝে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এরা কিছু কিছু জায়গায় উত্তেজনা ছড়িয়েছে, প্ররোচনা দিয়েছে। তারা যখন বুঝতে পেরেছেন মানুষের আশীর্বাদে নির্বাচনী যুদ্ধ তারা হেরে যাচ্ছেন, মানসিক অবসাদ থেকে অথবা হারের অপযুক্তি তৈরি করার জন্য তারা কিছু গন্ডগোলের চেষ্টা করেছেন। সেই কারণেই কিছু কিছু জায়গায় বিরোধীদের প্ররোচনায় কিছু গন্ডগোল হয়েছে। তৃণমূল পুরোদস্তুর শান্তি রেখে ভোট করেছে। আর আমরা যেখানে জানি যে আমরা জিততে চলেছি, ফলে আমাদের কোনো কর্মী তারা কোনো গন্ডগোলে জড়াতে চাইছে না। গন্ডগোল যা করছে বিরোধীরাই প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে কোনো দৃশ্যের অবতারণা করছেন। নদিয়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত, বিজেপি কর্মীর গুলিতে মৃত্যু, অন্যদিকে দফায় দফায় বোমাবাজি ব্যারাকপুরে। এই ব্যারাকপুর, নদিয়া, আমরা তো বারবার বলছি আলাদা বলে কিছু না। যে জায়গাগুলো আমরা জিতবো, যেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ বুঝতে পারছে যে তৃণমূল জিতে গেছে, তারা হারছে, এই মানসিক অবসাদ থেকে গন্ডগোল করা, প্ররোচনা দেয়া, হারের পর তারা বলবে দেখো নজর ঘোরাতে চাইবে। 4 তারিখে যখন 42টার মধ্যে 30 থেকে 35টা আসনে বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা আবির খেলায় মাতবেন, তখন তারা সেই জয়কে
বিঘ্নিত প্রচারে দেখাবার জন্য এই ধরনের গণ্ডগোল, কিছু কৃত্রিম গণ্ডগোল তৈরি করে তারা নজর ঘোরাবার চেষ্টা করছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। সেই কারণেই বিরোধীরাই অস্ত্র, অন্য রাজ্য থেকে কয়েকজন ঢুকে কিছু অস্ত্রের ব্যবহার করে, কিছু হুমকি দিয়ে, কোনো কোনো এলাকায় গন্ডগোল করে, এগুলো তৃণমূল তারা বুঝতে পারছেন সারা বাংলায় তৃণমূলের জয় জয়কার হতে চলেছে। ফলে তারা নজর ঘোরাবার জন্য এই ধরনের কাণ্ড কারখানা কিছু করছেন। এই নদিয়ার ঘটনাতেই মৃতের দাদা একটা গভীর অভিযোগ করছে যে 2 মাস আগে তারা সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছে, তারপর থেকে থানার আইসি এসে হুমকি দিত, এমনকি পুলিশের উদ্দিন করে এসেছিলেন দুষ্কৃতীরা। অন্যদিকে আজ কৃষ্ণনগরের যিনি বিজেপি প্রার্থী তিনিও গেছিলেন, বলছে খুনটা হয়েছে পুলিশের ষড়যন্ত্রে। এটা সম্পূর্ণ স্থানীয় কোনো সমীকরণের ব্যাপার, কোনোভাবে তৃণমূলকে জড়াবার চেষ্টা হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। পুলিশ প্রশাসন তদন্ত করছে, আইনের পথে চলবে। ভোট গণনার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিরোধীদের, পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর দাবি। এইসব হাস্যকর কথা। স্ট্রং রুমটা পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ভোটটা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটা বিজেপি নিয়ন্ত্রণাধীন। পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীরা জানে হারতে চলেছে, গোহারা হারতে চলেছে, সেই কারণেই তারা এখন স্ট্রং রুম নিয়েও প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। তো মহা মুশকিল। ভোট করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, অফিসার চেঞ্জ হচ্ছে তাদের বিজেপি সুপারিশ অনুযায়ী, আমলা চেঞ্জ হচ্ছে, পুলিশ চেঞ্জ হচ্ছে বিজেপি সুপারিশ অনুযায়ী, স্ট্রং রুম পাহারা দিচ্ছে অন্য রাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনী, আর বিরোধীরা অভিযোগ করছে স্ট্রং রুম নিয়ে। ফলে হার নিশ্চিত বুঝতে পেরে একেবারে মস্তিষ্ক বিকৃতি না ঘটলে এই ধরনের অভিযোগ তারা করতে পারেন না। বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের মুক্তাপুর, ডায়মন্ড হারবার এগুলোতে রিপোর্ট করার আবেদন করা হয়েছে। যাদবপুরে সিপিএম দাবি করেছে। হাস্যকর। কালকে আপনারা সবাই দেখেছেন অবাধ গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। বিজেপি আবার পশ্চিমবঙ্গে একটা দল হলো, না আছে সংগঠন, না আছে তাদের এজেন্ট দেওয়ার ক্ষমতা, অর্ধেক মণ্ডলে কোনো তাদের কমিটি নেই। তো তারা এখন নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেননি। বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন না, নামের লিস্ট চান। এক একটা লোকসভা কেন্দ্র ধরে এজেন্টদের নামের লিস্ট চান, নামের লিস্ট দিতে পারবে না। অধিকাংশ জায়গায় লিস্ট মানে এজেন্ট দিতে পারেনি। আপনারা দেখেছেন, আপনারা সবাই রাস্তায় ঘুরেছেন, বুথের কাছাকাছি তৃণমূলের ক্যাম্প অফিসে উপচে পড়া কর্মীরা, মানুষ সেখানে। বিজেপির ক্যাম্প অফিস দেখেছেন? 2-1টা জায়গা ছাড়া দেখবেন ধুধু মরুভূমি, মনে হবে জয়সলমীর থেকে তানোট যাচ্ছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সংগঠন নেই, কিছু নেই, তারা এইসব অভিযোগ করে নজর ঘোরাচ্ছে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের যে ঘটনা ঘটলো, আজকে যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, কিন্তু আপনারা কোন জায়গায় মনে করেন না যে পুলিশ যদি প্রথমেই সক্রিয় হতো, তাহলে পুলিশ প্রশাসন বা সরকারটা একটা সমালোচিত হতে হতো না? পুলিশ প্রথম থেকেই সক্রিয় ছিল। আইন মাফিক যা যা খবর নিয়ে, যা তথ্য অনুসন্ধান করে দোষীদের ধরা উচিত, সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। এবং এই ঘটনায় মূল যে অভিযুক্ত তাকেও পুলিশ ধরে ফেলেছে। ফলে যে অভিযোগ ছিল সেগুলি খতিয়ে দেখে পুলিশ যা অ্যাকশন নিয়েছে। বিভিন্ন জায়গায় এর আগে, ভোটের আগে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিল। এই নির্বাচনটাকে যদি সার্বিকভাবে দেখা হয়, একবার ঘাটালে দেখলাম, ঘাটালের বিজেপি প্রার্থী তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কথা বলছেন। গতকাল আমরা সজল ঘোষকে দেখলাম, তিনিও কেন্দ্রীয় বাহিনীর। আরে যাদের সংগঠন নেই, যাদের কোনো সংগঠন নেই, বিজেপির সংগঠন নেই, লোক নেই, জোন নেই, বুথে এজেন্ট নেই, ক্যাম্পে লোক নেই, অর্ধেক জায়গায় ক্যাম্প অফিস নেই, ভোটার স্লিপ দেওয়ার লোক নেই, তো তারা কেন্দ্রীয় বাহিনীর নামে এখন দোষারোপ করতে বসেছে। আরে কেন্দ্রীয় বাহিনী তো তাদের। এতদিন তো শুনতাম দেখবো এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করাবে। তো তারপর সেগুলোই হয়েছে। এখনো তারা আর্তনাদ করে যাচ্ছে, তারা চায়টা কি? ফলে তাদের লোক নেই, জোন নেই, হার নিশ্চিত। ফলে তারা এইভাবেই কিছু নিজেদের এই যে ব্যর্থতা, সাংগঠনিক ব্যর্থতা, নেতাদের ব্যর্থতা, লোকজন নেই, দল নেই, সংগঠন এজেন্ট নেই, এগুলো এখন কেন ইলেকশন ওই কমিশন আর ওই
ওই কেন্দ্রীয় বাহিনীর উপর দোষ চাপিয়ে তারা নজর ঘোরাবার চেষ্টা করছেন। এবার তো পরের ইলেকশনে ওরা দাবি করবে কেন্দ্রীয় বাহিনীকেও ভোট দিতে হবে বিজেপির জন্য, তাহলে মনে হয় শান্ত হবে। সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে ইতিমধ্যে সরকার গঠনের পথে, বিজেপি সিকিমেও এগিয়ে রয়েছে আজকে রেজাল্ট। আমি ঠিক বলতে পারবো, আমি ঢুকবো না, আমি এটা ঠিক জানি না। আমার ধারণা ডাইরেক্ট ব্র্যান্ড বলতে পারবেন না, ওই সব খবরটা রাখে। মোদি ক্ষমতায় এলে নাকি 100 দিনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে প্রপার্টি ল্যান্ড আধারের নাকির উপর কোন উত্তর হয় না। একটা জিনিস যে এবারে নির্বাচনে বিভিন্ন জায়গায় দেখা গেল যে মানে আক্রমণের টার্গেট সিপিএম, দিনভর সিপিএম আক্রান্ত হলো, তো সিপিএম কি শক্তি হিসেবে বাড়ছে, তারা কি মাথা ব্যথার কারণ হয়ে উঠছে অনেকে মানে সেটা? আরে যে সিপিএম 34 বছর ছিল এবং 34 বছর ক্ষমতায় থাকার পর হারার পর থেকে আজ পর্যন্ত একটা নির্বাচন একা লড়তে পারলো না। সিপিএম মানে তো ইটসেলফ একটা বামফ্রন্ট, মানে 8-9টা দল, তারপরে আবার কংগ্রেসের সঙ্গে জোট। এখনো পর্যন্ত 11 সালে হারের পর কোনো বড় নির্বাচনে একা লড়তে পারলো না। এবারও কংগ্রেসের সঙ্গে জোট করে 42টা ক্যান্ডিডেট দেওয়ার ক্ষমতা নেই। তাদের কি শক্তি, মানে কেন, মানে কিসের ধরাধরি তো নেই। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র, যেটা অন্য রাজ্যেও নেই। ফলে সিপিএমকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কি আছে? এসইউসিআইও ভরা ব্রিগেড করেছে, সিপিএম তো এসইউসি সাইজের ব্রিগেডও করতে পারে না, ওদের আলাদা কি গুরুত্ব দেবে? সিপিএম এর থেকে এসইউসি বেশি সংখ্যক প্রার্থী দিয়েছে। নির্বাচনের আগে বেশ 1 বছর আগে থেকে আমরা নওশাদ সিদ্দিকীকে নানা বাক্যবোমা, নানা হুমকি তিনি দিচ্ছিলেন। অদ্ভুতভাবে এই নির্বাচনে অনুপস্থিত, কার্যত তাকে সেভাবে পাওয়াই গেল না নওশাদ সিদ্দিকী। না, নওশাদ তার দল, তাদের নেতা তাদের মতো করে প্রচার করেছেন, সে তো দেখেছি বহু জায়গায় প্রচার করেছেন, তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, তৃণমূল নানা সরকারের বিরোধিতা করেছেন, নানা জায়গায় ঝগড়া করেছেন, তারা তাদের মতো করে করেছেন, একটা আলাদা দল। নওশাদ ইয়াং ছেলে, ইয়াং এমএলএ, অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, আমাদের দলের বিরোধী, নিশ্চিতভাবে আমাদের দলের বিরোধী, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল, কিন্তু তারা আমাদের দলের বিরোধিতা করেছেন। আপনাদের দলের বিরুদ্ধে মুখর ছিলেন, তারপর ভোটের আগে একেবারে মিলিয়ে গেলেন, অনেকে বলছে কি কোনো সেটিং? না, উনি তো প্রচার করেছেন, বহু জায়গায় প্রচার করেছেন, বহু জায়গায় আমাদের আক্রমণ করেছেন, বহু জায়গায় গিয়ে গাড়ির উপর চেপে বসে আমাদের নেতাদের গালমন্দ করেছেন। উনি ওনার তরফ থেকে ওনার কাজ করেছে, কিসের সেটিং? ফলে উনি ওনার মতো নির্বাচন করেছেন। বলছি এবারও কিন্তু নির্বাচনে সাংবাদিকদের ওপর মানে চড়াও হলো, কোথাও দুষ্কৃতীরা, কোথাও কেন্দ্রীয় বাহিনী চড়াও হলেন। এই ঘটনা কিন্তু আরো একবার ঘটতে দেখা গেল শেষ দফার নির্বাচনে। সাংবাদিকদের উপর আক্রমণ সবসময় নিন্দনীয়, যারাই করে থাকুন। সাংবাদিকরা ভোটের কভারেজ করতে বেরোন, এটা তাদের পেশাগত কর্তব্য পালন, এবং যথেষ্ট কঠিন কাজ যারা করেন তারা জানেন, যথেষ্ট কঠিন কাজ, সময়ের সঙ্গে দৌড়ানো। আজকের মিডিয়ার যুগে শরীরে চাপ পড়ে, মনে চাপ পড়ে, মানে জল খাওয়ারও সময় হয় না, তার মধ্যে তারা দাঁড়িয়ে টাটকা খবর, টাটকা ছবি করার চেষ্টা করেন। ফলে যারাই সাংবাদিকদের টার্গেট করে যদি কিছু হয়, সাংবাদিকদেরকে আক্রমণ করা হয়, কোনো অবস্থায় আমাদের দল এসব সমর্থন করে না। রাহুল গান্ধী বলেছেন এক্সিট পোল নিয়ে, এটা এক্সিট পোল নয়, এটা মোদি মিডিয়া পোল, এবং এটা হচ্ছে তার ফ্যান্টাসি পোল। কে কিছু বলছে আমার বলার দরকার নেই, আমি তো পরিষ্কার কথা বলছি। এটা আমি তো গোড়াতেই বললাম যে এটা এই এক্সিট পোল আমরা মানছি না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত, নরেন্দ্র মোদীর প্রভাবিত ঠাকুরমার ঝুলি। এবারে সবশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে উত্তর কলকাতার ভবিষ্যৎ, মানে উত্তর কলকাতার ফলাফল কি হচ্ছে? অনেক তো সমীকরণ আমরা দেখতে পাচ্ছিলাম ভোটের। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, তৃণমূল কংগ্রেসের হাতে আছে এবং তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী উত্তর কলকাতায় বিপুল ভোটে জয়লাভ করতে চলেছেন। সেটা শুধু গণনার দিন, গণনা শেষ হওয়ার সময়ের অপেক্ষা।